দর্শক, আনোয়ার ইস্পাত এই সময় স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল আলম কাঞ্চন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব আব্দুল জলিল ভূঁইয়া, আছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ জনাব মাসুদ কামাল, সঙ্গে আরও আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব আবু জাফর সূর্য। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই জনাব মাসুদ কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখছি যে গত কয়েকদিন যাবতই খালেদা জিয়ার, বেশ কিছুদিন যাবতই খালেদা জিয়ার রাজনীতি, দেশের রাজনীতি মূলত খালেদা জিয়ার অসুস্থতা কেন্দ্রিক একটি কে ঘুরপাক খাচ্ছে। বিএনপির মতন একটি বড় দল খালেদা জিয়ার অসুস্থতাকে জন্য তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি তুলেছেন। অন্যদিকে আইনি জটিলতার কথা বলে সরকারি দল থেকে অপারগতা প্রকাশ করছে। আপনার কি মনে হয়? যদিও আজকে আমি যদি একটু আপনাকে পাঁচ দেই, যে আজকে আইনমন্ত্রী বলেছেন যে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি উপায় দেখছে, এ কথা বলেছেন। আপনার কি মনে হয়? মানে আইনি উপায় দেখছেন না, আইনি উপায় দেখা হচ্ছে। তাহলে হ্যাঁ, আইনি উপায় দেখা হচ্ছে বলেছেন আইনমন্ত্রী। তাহলে কি আমরা কি আশা করতে পারি, বা আমরা মানে আপনার কি মনে হয় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর একটি প্রক্রিয়া কি আসছে? তাহলে মনে হয়, শুনেন, এই বিষয়টা হলো কি, আমি নিজের যতটা বুঝি আর কি, এই পুরো জিনিসটাই হলো রাজনীতি হচ্ছে এখন। পুরো জিনিসটাই রাজনীতি। খালেদা জিয়াকে পাঠানো এখনই দরকার, এই দাবিটা যেভাবে উত্থাপন করা হচ্ছে সেখানেও কিছু রাজনীতি আছে। আগে পুরোটাই রাজনীতি ছিল, এখন কিঞ্চিত আছে, পুরোটা নাই এখন আর। আর ওনাকে পাঠানো যাবে না, পাঠাতে হলে ক্ষমা প্রার্থনা করতে হবে। রাষ্ট্রপতি দয়ালু আছেন, প্রধানমন্ত্রী দয়ালু আছেন, ওনাকে যে আবেদন করুন, দয়া ওনার যা আছে দিয়ে দিবেন, দিতে পারেন, দিবেন তারপরে না দিতে পারেন। এই যে বলা বলি হচ্ছে, মন্ত্রীরা যেগুলো বলছেন সেগুলো আসলে এক ধরনের রাজনীতি। যদি দেখেন এখানে দুটো পয়েন্ট, একটা পয়েন্ট হলো যদি দয়া থাকে, দয়ালুর কাছে কি চাইতে হয় নাকি? দয়ালু তো দিয়েই দেয়, তাই না? যিনি দয়ালু উনি কিন্তু অপেক্ষা করেন না কে আমার কাছে চাইবে, কে আমার কাছে চাইবে না। উনি নিজেই ফিল করবেন যে কাকে আমার দয়া দেখানো দরকার। আমি শেষ করি, এটা হলো একটা বিষয়। আবার অপর দিকে দেখেন কতগুলি পয়েন্ট, যেমন শুরু থেকে এটা বলে আসছিল রাজনৈতিক বিএনপি যারা রাজনৈতিক কর্মী আছেন তারা বলে আসছিল যে ওনাকে জিতে দেওয়া উচিত উচিত উচিত। তখন আবার বলছিল ওনারা কি ডাক্তার নাকি? যেই না একটা গ্রুপ অফ ডাক্তার যখন বললেন, দেখেন এই ডাক্তারদের মধ্যে হুট করে কিন্তু রাজনীতিবিদ হওয়া যায়, হুট করে ডাক্তার হওয়া যায় না, হুট করে প্রফেসর হওয়া যায় না। চট করে কি বলে দিলেন এক মন্ত্রী, এক প্রতিমন্ত্রী, ডাক্তাররা বিএনপিদের শিখিয়ে দেওয়ার কথা বলছেন। আমি এখানকার কমপক্ষে দুজন প্রফেসরকে চিনি যাদের শিখিয়ে কিছু বলানো যাবে না। তারা কিন্তু প্রফেসর হইতে এই পর্যন্ত আসতে দীর্ঘ পথ পরিক্রমা দিয়ে আসতে হয়েছে। হুট করে এক পলিটিক্যাল লিডার বললো তুমি এভাবে বলো, তোমাকে শিখিয়ে দিলাম, আর উনি বলে ফেললেন, এটা হয় না। তো এই যে কথাগুলি না, মানে ওনারা বলেছেন সেটাও যেন শিখিয়ে দেওয়ার কথা, এগুলো হলো রাজনীতি। তো মানুষ নিয়ে রাজনীতি করার প্রয়োজন নাই কোনো। আর দুই নম্বর কথা হলো, হ্যাঁ আইনের দিক খতিয়ে দেখতে হবে। আইনে অনুযায়ী উনি যেতে পারেন না, এটা স্বাভাবিক ঘটনা। আবার আইনের মধ্যে ফাঁকও আছে, আবার আইনের মধ্যে উপায়ও আছে। এখন যদি একদম সিম্পল কথা বলি, বিষয়টা নির্ভর করছে মাননীয় প্রধানমন্ত্রীর উপর। জি, আসবো আবার আপনার কাছে জনাব আবু জাফর সূর্য। যে কথাগুলো মাসুদ কামাল ভাই বলেছে এর সাথে আসলে খুব বেশি ভিন্নমত করি না, কিন্তু যেহেতু খালেদা জিয়া রাজনীতির মধ্যে দিয়ে বেড়ে ওঠা এবং সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, সে কারণে তার চিকিৎসা বা তার চলন বলন, তার যাওয়া কোথাও যদি সে দাওয়াত খেতেও যায়, তার মধ্যেও আমরা রাজনীতি খুঁজবো এবং এইটাই হয়ে আসছে। এখন সরকার যেমন মাসুদ কামাল ভাই বলছে যে হ্যাঁ ফাঁকফোকর আইনে যেমন যাওয়ার সুযোগ নাই, আবার ফাঁকফোকরও আছে, কিন্তু ফাঁকফোকরটা সুযোগটা কিন্তু
জনগণ না নিতে পারলে যেহেতু সরকারের হাত অনেক বেশি লম্বা নাগরিকের চেয়ে, সুতরাং সেই হাতটায় বা সেই ফাঁক ফোকরটায় কিন্তু সরকার ব্যবস্থা নিতে পারে। এখন যতটা না বিএনপি এরকম করে রাজনীতির মাঠ ময়দান গরম করছে যে চিকিৎসা দিচ্ছে না সরকার, তাকে এখানে মেরে ফেলবার জন্য চেষ্টা করছে, কোথাও কোথাও গণমাধ্যমে দেখেছি যে তাকে শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে এবং এই বক্তৃতা খবর আকারে প্রকাশ করা হচ্ছে, একটা জায়গায় আসতেছে। তো এইটা হচ্ছে সে এই কথা বলে একটু মাঠ গরম করার চেষ্টা করতেছে। আবার কিন্তু বিএনপির দাবিটা কি যৌক্তিক আপনি মনে করেন না নাকি? আমি আবারও বলি যে খালেদা জিয়া একজন দণ্ডিত মানুষ, একজন মুক্ত মানুষ যে পরিমাণ সুযোগ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে পেতে পারে, আমার কাছে যদি আমি জানি না, আমার জ্ঞানের সীমাবদ্ধতা হতে পারে, একজন দণ্ডিত মানুষ সেই পরিমাণ হয়তো মুক্তভাবে চলতেও পারে না, ওই পরিমাণ সুযোগ সুবিধা পায়ও। আমার এটা জ্ঞানের সীমাবদ্ধতা হতে পারে। তা দণ্ডিত মানুষ হিসেবে চিকিৎসার ফ্যাসিলিটি সে পাবে, হ্যাঁ পাবে, কিন্তু সেটা হচ্ছে রাষ্ট্রে তো সরকার কিন্তু এবারে কথাও বলেছে যে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সিএমএইচ এ ধরনের প্রতিষ্ঠানও রয়েছে, কিন্তু এখন তার ব্যক্তিগত ইচ্ছায় কিন্তু এভার কেয়ারে সে কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং তার ব্যক্তিগত চিকিৎসকরাও সেই মেডিকেল বোর্ডের সাথে যুক্ত হতে পারছেন, এটাও কিন্তু রয়েছে। কিন্তু অনেকের বেলায় কিন্তু হচ্ছে না। আবার যেভাবেই বলি, কিন্তু একটা দেশে আইন যখন তৈরি হয়, আইন কিন্তু সকল নাগরিকের জন্য সমান। আইন আপনার মাসুদ কামাল কিংবা আমার নেতা আব্দুল জলিল ভুইয়া বা এরকম সাংবাদিকদের নেতা বা সিনিয়র সাংবাদিক বা আপনার কাঞ্চন ভাই আপনাকে দেখে কিন্তু হবে না, আইন সবার জন্য একইভাবে প্রযোজ্য। যদি এরকম রেফারেন্স হয়ে যায়, দুইটা রেফারেন্স নিয়ে কথা বলা হয়ে থাকে এই বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে, যে আসম আব্দুর রব একসময় সাজাপ্রাপ্ত ছিল, তাকে জার্মানিতে চিকিৎসার জন্য সুযোগ দেওয়া হয়েছে, এবং মোহাম্মদ নাসিম সাহেব এরকম সাজাপ্রাপ্ত ছিল, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে কিন্তু আরেকটুবার ফারাক রয়েছে, সেটা কিন্তু তার বেলায় উদাহরণ, সেটা হলো যে এই মোহাম্মদ নাসিম কিংবা আসম আব্দুর রবের বেলায় কিন্তু দেশে এতদিন থেকে তাকে তার সাজা স্থগিত রেখে বাইরে থাকবার সুযোগ দেওয়া হয় না, শুধু কেবল চিকিৎসার জন্য বাইরে পাঠানো। রেফারেন্সও এটা মানে আইনের ক্ষেত্রে রেফারেন্সও জরুরি না। আপনি যদি দিতে যান 401-এর ক ধারা অনুযায়ী যদি দিতে চান, সেক্ষেত্রে আইনের কোনো রেফারেন্স লাগবে সেটাও ঠিক না। আমি আসি আবার আপনার কাছে একটু শুনে আসি জনাব আব্দুল জলিল ভূঁইয়ার কাছ থেকে। আমরা মাসুদ কামাল ভাই এবং আমাদের নেতা আবু জাফর সূর্য যে বক্তব্যগুলো দিয়েছে, প্রায় আমি সবগুলোর সাথেই একমত। দুই একটা জায়গাতে আমি বলবো যে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে, বিদেশ পাঠানোর ব্যাপারে দুটি রাজনৈতিক দল, বিশেষ করে ধরেন খালেদা জিয়ার দল জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এদের বিভিন্ন রকম বক্তব্য। আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে আইন মন্ত্রী একটা উপায় খুঁজছেন, উনি বলেছেন আজকে একটি অনুষ্ঠানে, উনি আজকে বলেছেন, কিন্তু এর আগে বলেছেন যে আইনের মধ্যে এটা নাই। আজকে আমার কাছে মনে হয় যে একটু উনি এগিয়েছেন। কাজেই আপনার উপায় যদি উনি বিদেশি মানে তাকে যদি পাঠানো যায়, তাহলে পরে উপায় সবাইকে মিলে খুঁজতে হবে, অর্থাৎ যারা স্টেক হোল্ডার তাদের সবাই মিলেই উপায়টা খুঁজতে হবে। তাহলে পরেই কেবল খালেদা জিয়ার আপনার বিদেশে চিকিৎসা এবং এই যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনাগুলির জেনুইননেস, যে মন্ত্রীরা ধরেন এক একজন ডিফেন্ডিং দেয়ার পার্টিস, অ্যাকচুয়ালি যেমন বলছে, বিএনপি যেমন নেতারা যেমন বলছে, এই যেমন আবু জাফর সূর্য যে কথাটি উল্লেখ করেছেন যে স্লো পয়জনিং, এটা রাজনৈতিক, হ্যাঁ আমি এটাই বলছি। আমি আপনার কথাটা, এটা হচ্ছে এই যে কথাগুলো আছে, এগুলো পলিটিক্যাল রেটরিক, এটার মধ্যে কতটুকু সত্যতা আছে নেই এগুলা নিয়ে আপনার আমাদের রাজনীতিবিদরা যখন কথা বলেন তখন তো আর চিন্তা করেন না। আপনি মন্ত্রীই বলেন আর বিরোধী দলের নেতাই বলেন, তারা সব কিছু বলে যান। আর আসম আব্দুর এবং মোহাম্মদ নাসিম এদের কথাটা যে এসছে, আমি যতটুকু জানি আসম আব্দুর রব সেই সময় আমরা ছাত্র, যখন তিনি যান, তিনি গণতান্ত্রিক বা কোনো নির্বাচিত কোনো সরকার ছিল না তখন। তারপরেও আসম আব্দুর রব আমি যতটুকু জানি, যেহেতু আমি জানি সেখানে আসম আব্দুর রব ক্ষমা চেয়ে তারপরে আপনার বিদেশে চিকিৎসার
সুযোগটি পেয়েছিলেন। আর মোহাম্মদ নাসিমের ব্যাপারটি আমি অত ভালো জানি না, কাজেই আমি এই জিনিসটাকে রেফারেন্স হিসাবে বিদেশে গিয়েছে এইটুকুই বলতে পারি। জি। খালেদা জিয়ার ব্যাপারেও তিনি আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের নেতা। তার চিকিৎসা ডাক্তাররা যে ব্রিফিংটা দিয়েছে, ডাক্তাররা কোনো মন্তব্য করেননি। আমি মনে করি যে যদি আপনার খালেদা জিয়া বিদেশ যেতে চায়, তার স্বাস্থ্যের অবস্থা যদি সত্যিকার অর্থেই এমন একটা যে আমাদের দেশে আর ট্রিটমেন্টটা চলছে না, তখন তাকে যে কোনো উপায়ে খুঁজে, এটা যদি রাষ্ট্রপতির কাছে যেতে হয়, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার নিজে বলেছেন এবং তার দলের লোকরা বলেছেন, প্রাইম মিনিস্টার কাছে অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যতগুলো উপায় আছে তিনি খুঁজেছেন এবং তিনি যতটুকু পেরেছেন তাকে আগেও সেই সুযোগ সুবিধাটা দিয়েছে। আমি মনে করি যে বেগম খালেদা জিয়া আমাদের দেশের একজন নেতা। অতীতে যত রাজনীতি হোক না কেন, যদি তাকেও কিন্তু আবার দায়িত্বশীল রাজনীতিবিদের মধ্যে আচরণ করতে হবে, যে তিনি যখন বিদেশে গেলেন, যেটা আশঙ্কা যে বিদেশে যেয়ে আবার তিনি কোনো ডিস্ট্রাকটিভ পলিটিক্স করেন কিনা, বা সেখানে যে আবার রাজনীতিটা সেখান থেকে পরিচালনা করেন কিনা, এই বিষয়গুলো আছে। এইগুলো তার মাথায়ও নিশ্চয়ই আছেন, তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন আমাদের। কাজে এই বিষয়গুলো বিবেচনা করে তাকেও কিছু অঙ্গীকার করতে হবে যে তিনি শুধু চিকিৎসার জন্য গেলেন এবং চিকিৎসাটি নিলেন ওই জায়গাতে, যেমন তার ছেলে তারেক রহমান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, তিনিও কিন্তু দণ্ডিত একজন আসামি, কিন্তু সেই জায়গাতে তিনি যেভাবে রাজনীতিটা ওইখান থেকে পরিচালনা করছেন, যদি উদ্দেশ্য হয়ে থাকে যে ওই দেশের বাইরে যে রাজনীতি পরিচালনা, এমন একজন অসুস্থ প্রায় মৃত্যু, সেই জায়গাটাই আমি আসছি, সেই জায়গাটাই কিভাবে পলিটিক্স না না, এটা হলো যে আমি একটু সুস্থ হয়ে গেলাম আর ফিরলাম না। আচ্ছা আচ্ছা, তিনি তো একজন দণ্ডিত আসামি। জি, আমি আবার আসবো আপনার কাছে, একটু শুনে আসি। জনাব মাসুদ কামাল, যেটা জলিল ভুঁইয়া বলছিলেন যে এরকম কোনো আশঙ্কা থাকতেও পারে, এরকম প্রায় কাছাকাছি কথা বলেছেন কিন্তু আজকে তথ্যমন্ত্রী বলছে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া বিদেশে পাঠানোর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, তথ্যমন্ত্রী আজকে বলেছেন। আপনার কি মনে হয় এর মধ্যে কোনো রাজনীতি আছে? ওনার কাছে তথ্য থাকতেও পারে, আমি জানি না, যেহেতু তথ্যমন্ত্রী, তথ্য তো ওনার কাছে অনেক থাকে। আর জলিল ভাই যে কথাটা বলেন, এই আশঙ্কাটা কিন্তু আমি একদম উড়িয়ে দিই না। জি, উড়িয়ে দিই না কেন? দেখেন আপনি, তারেক রহমান তো উনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, উনি কিন্তু চিকিৎসার জন্যই গিয়েছিলেন না, তখন তো উনি কিন্তু কোনো মামলায় দণ্ডিত হওয়ার দরকার নেই তো। উনি তো অ্যারেস্ট ছিলেন, গ্রেফতার ছিলেন, তো ওনাকে তো মুক্তি দেওয়া হয় নাই, জামিনও দেওয়া হয় নাই। উনি চিকিৎসার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন, চিকিৎসা শেষ হয়েছে, উনি সুস্থ হয়েছেন, দেশে তিনি ফিরেননি। তারপরে উনি বিদেশে থাকাকালীন ওনার বিরুদ্ধে বিভিন্ন মামলা পরিচালিত হয়েছে, এটা অন্য হিসাব। যখন উনি যান ওই স্ট্যাটাসে উনি কিন্তু ব্যাক করেননি। তো কাজে ওনার মা হতেও পারে, এটা এই আশঙ্কা যদি কেউ করে তাকে আপনি তো বাতিল করে দিতে পারবেন না। কিন্তু সবকিছুর পরেও আমি পার্সোনালি মনে করি যে ওনাকে যেতে দেওয়া উচিত একজন নাগরিক হিসেবে। কি কারণে মনে করি? 2-3টা কারণ। একটা হলো কি, দেখেন, ঠিক আছে, প্রধানমন্ত্রীর ওনার প্রতি অভিমান, ওনার প্রতি ক্ষোভ ক্রোধ থাকার বিভিন্ন কারণ আছে এবং এই কারণগুলি ভ্যালিড আমি মনে করি। তারপরেও যেতে দেওয়া উচিত এই কারণে যে কয়েকটা গ্রাউন্ড। একটা গ্রাউন্ড হলো মানুষের জীবন, তো এতে কোনোই সন্দেহ নাই যে ওনার জীবন এখন আশঙ্কার জনক অবস্থায় আছে। এক নম্বর, ওনার তো বয়সও হয়েছে, মানুষ তো অনন্তকাল বাঁচে না, তাই না? আমাদের দেশের মানুষের তো একসময় মনে করেন কাহিল হয়ে যায়, ওনার সেই বয়সটা হয়েছে। কিন্তু দ্বিতীয়ত উনি মারাত্মক অসুস্থ, এটা একটু সাধারণ অসুখ না এটা, তো ঠিক আছে। আর তারও যে বড় কথা হলো, ধরা যাক কথার কথা, হাইপোথেটিক্যালি, না হোক আল্লাহ না করুক, এটাই চাই, যদি উনি এখানে মারা যান, আওয়ামী লীগের কি লাভ? রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কি লাভ? কোন লাভ নেই কিন্তু। বরঞ্চ আওয়ামী লীগের নিয়ে দুইটা বাঙালি কিন্তু অদ্ভুত জাতি। একটা কেমন জাতি দেখেন, একজন চরম শত্রু মারা গেলেও কিন্তু মারা যাওয়ার পরে যে মুহূর্তে তিনি মারা গেলেন সেই মুহূর্তে ওনাকে নিয়ে আর কোনো সমালোচনা বাঙালি করে না। তখন উনি কার কারণে মারা গেলেন, কার অবহেলায় মারা গেলেন, সেগুলি হয় আলোচনার বিষয়। এটা তো বাঙালির একটা কমন সেন্টিমেন্ট। তো এই সেন্টিমেন্টটাকে
যে সেন্টিমেন্ট আপনার বিরুদ্ধে যেতে পারে তাকে আপনি ইনভাইট করবেন কেন? আবার আওয়ামী লীগের জন্য আরেকটা সুবিধা আমি বলি আপনাকে, ধরা যাক এখন বিএনপির পলিটিক্সটা কি, খালেদা জিয়াকে বিদেশে যেতে দিতে হবে। এছাড়া কিন্তু বিএনপিতে আমি গত কয়েক মাসে আর কোনো পলিটিক্স দেখি না। তেলের দাম বাড়লো, যানবাহনের ভাড়া বাড়লো, অমুক বাড়লো, তমুক বাড়লো, নিরাপদ সড়ক চাই, কত আন্দোলন হচ্ছে, মানুষের কত ক্রাইসিস। বিএনপি কিন্তু কোনো রাস শব্দ আমি দেখি না। ওনারা এক দফা নিয়ে আসে খালেদা জিয়াকে বিদেশে যেতে দিতে হবে। তার মানে ওনাদের রাজনৈতিক ভাবে আর কোনো ইস্যু নাই। যদি আপনি খালেদা জিয়াকে বিদেশে যেতে দেন সেটা হতো এই সময়, কিন্তু এর আগে তেলের দাম, দ্রব্যমূল্যের দাম কখনোই করে নাই। বিএনপিকে আমি কখনোই গণমুখী কোনো ইস্যুতে আমি আন্দোলন করতে দেখিনি। আচ্ছা, তো ওই আন্দোলনের প্রশ্ন উঠে বলে কি আমি রাস্তায় নামতে পারি না, এক গালক পাইছে তারা। তো এখন কোশ্চেনটা হলো, যদি আপনি খালেদা জিয়াকে যেতে দেন তারপরে বিএনপি কি নিয়ে আন্দোলন করবে? ওটা আন্দোলনই নাই, ইস্যুই নাই। আমি মনে করি যে আওয়ামী লীগের মানে ভালো হবে যদি আওয়ামী লীগ তাদেরকে যেতে দেয়। দুদিক দিলাম, একদিক হলো মানুষের সমালোচনা মুখে পড়তে হবে না, দ্বিতীয়ত দৃশ্যত বিএনপি যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা মুখ থুবড়ে দেবে। জি জনাব আবু জাফর সূর্য, কোনো দুর্বিসন্ধি কি কাজ করছে এর পিছনে তাকে বিদেশে নিয়ে যাওয়ার? না, এটা তো মাসুদ কামাল ভাই বলেছে যে তথ্যমন্ত্রীর কাছে হয়তো তথ্য রয়েছে যে ধরনের হতে পারে, এবং এই উদাহরণ তো রয়েছেই। ওই দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা সিনিয়র চেয়ারপারসন, যে মানে সে চেয়ারম্যান, যে সে যেভাবে বিদেশে যাওয়ার পরে সুস্থ হয়ে দেশে না ফিরে ওখানে আবার বাংলাদেশের রাজনীতি, স্কাইপিতে বৈঠক বা অন্যান্য বৈঠক যা যা আছে এবং স্থায়ী কমিটির বৈঠক সকল কিছু সে করছে, কিন্তু বক্তৃতা দিচ্ছে, সেগুলো সবই করছে। কিন্তু ওইটা দেখেই তো হয়তো এরকম হতে পারে। সেই উদাহরণ তো দৃশ্যমান আমাদের কাছে, বা দল হিসেবে আওয়ামী লীগের কাছেও কিন্তু দৃশ্যমান। এটা হলেও হতে পারে। কিন্তু আমরা যে আলোচনা, যেটা এখানে যে আলোচনা দুজন আলোচনা করেছেন, আমাদের সিনিয়র সাংবাদিক, আমার নেতা জলিল ভাই যে কথা বলেছেন, আমি সব বিষয়ে যে একমত ব্যাপারটা না, কিন্তু খুব কাছাকাছি সেই কথাটা বলা যায় এরকম যে সরকার যদি এরকমই মনে করে যে ঠিক আছে বিএনপির মতো একটি দল, আপনি যেটা বলবার চেষ্টা করছিলেন যে নাগরিকদের যে কিছু সংকট বা জাতীয় যে ইস্যুগুলো সামনে রয়েছে, যে সংকটগুলো, সমস্যাগুলো থাকে এখানে, ক্ষুদ্র ক্ষুদ্র, যদি বড় দল দাবি করে তো বড় মুভমেন্ট করবে, বড় আন্দোলন করবে, তা তো করছে না। তো সরকারি দল যদি মনে করে যে তেলের দাম বাড়লো, ছাত্র আন্দোলন, এইসব ব্যাপারগুলো রয়েছে, কিন্তু বিএনপির মতো একটি দলকে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আমরা ওখানে ব্যস্ত রাখি। জাতীয় যে অন্য কোনো স্বার্থ যা রয়েছে সেগুলো ওনারা ভুলে থাকুক, আমরা আমাদের মতো করে রাষ্ট্রটা পরিচালনা করি। একটা সময় হয়তো এই প্রক্রিয়ার মধ্যে যতদিন আগাবে, যখন সে সরকার মনে করবে যে ঠিক আছে এই ইস্যুটা এখন চলে গেছে, এখন বিদেশে হয়তো পাঠায়, যাতে যেভাবে আইনমন্ত্রী বলেছে যে নতুন করে খতিয়ে দেখছে, কিন্তু উনি পার্লামেন্টে যে কথা বলেছিলেন এই প্রশ্নের উত্তরে, তার সাথে আজকে গণমাধ্যমে যে কথা বলেছে তার সাথে কিন্তু কোনো মিল নাই। শারীরিক অবস্থারও তো খালেদা জিয়ার শারীরিক অবস্থারও তো অবনতি ঘটেছে, পার্লামেন্টে দ্বিতীয় দফায় তার রক্তক্ষরণ হয়েছে, পার্লামেন্টে বিবেচনা ছিল। পার্লামেন্টে বক্তৃতা দেওয়া, সেই বক্তৃতা যাদের সামনে দিয়েছে, যে তারাই তো আইনটা তৈরি করে, তাদের সামনে যেভাবে আইনের ব্যাখ্যা উনি করেছেন, সেই ব্যাখ্যা যেভাবে দিয়েছেন, আজকে গণমাধ্যমে যে কথাটি বলেছেন যে খতিয়ে দেখতেছেন, তাহলে কি আপনি আইনমন্ত্রী হিসেবে কি আপনার কি আইন জানার মধ্যে কোনো ঘাটতি রয়েছে, আরো কিছু জানবার কোনো বিষয় রয়েছে? তাহলে কি হবে? শেষে কথা যদি এরকম বলি যে সদিচ্ছার ব্যাপারটা রয়েছে, তাহলে সেই সদিচ্ছা দেখানোর জন্য হয়তো আইনের কোনো ফাঁকফোকর আপনি খুঁজছেন, আর এর মধ্যে হয়তো রাজপথে বা জনগণের যে কিছু দাবি সামনে চলে আসছে, হয়তো সেই দাবিটা বিএনপির মতো দল ওই আন্দোলন সংগ্রাম করছে, যাতে একমুখী আন্দোলন সংগ্রাম করছে, জনগণের চোখটা যখন ওখানে থাকে, নিবিষ্ট থাকে, সেটা যাতে হয়, সেটার ব্যাপারটা করতে পারে। এছাড়া আমার কাছে মনে হয় না। আর আমি যদি মনে করি যে হয়তো একটা সময় সরকার এটার তার সদিচ্ছা প্রকাশ করবে যে হ্যাঁ তাকে বিদেশে নেওয়া যেতে পারে, বা ওই আইনের ফাঁকফোকর দিয়ে একটা পদ্ধতি বের করে ফেলবে। জনাব এম এ জলিল ভাই, আমরা যদি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, অতি সম্প্রতি আমরা দেখছি যে নিরাপদ সড়কের দাবিতে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন করছে, এবং এই আন্দোলনের মূলত সূত্রপাত হয়েছিল একটি নটরডাম কলেজের একজন ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে। এবং একথা সত্য যে সড়কে আসলেই এক ধরনের নৈরাজ্যকর অবস্থা আছে। আপনি কি মনে করেন? আমি একমত হয়ে বলছি যে সড়কের মধ্যে নৈরাজ্যটা আছে, এবং এই নৈরাজ্যটা বন্ধ করার ব্যাপারে সরকারের যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলো পর্যাপ্ত নয়। আপনি দেখবেন যে
ছাত্রদের আন্দোলনটা যখনই ছাত্ররা এবং তারা, আমি দেখলাম যে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্কুল কলেজের ছেলে মেয়েরা আপনার রাস্তায় নেমেছে। তারা এর আগেও রাস্তায় নেমেছিল। আপনার যদি মনে থাকে, দুইজন ছাত্র যখন ক্যান্টনমেন্টের কাছে যখন মারা যায়, তখন আপনার ছাত্ররা একবার আন্দোলন করেছিল 18 থেকে। হ্যাঁ, যে তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু আপনি দেখেন যে এই জায়গাতে এই যে ছেলে মেয়েগুলো, আমাদের ছেলে মেয়ে কিন্তু তারা, আপনার নটরডেম কলেজে নিশ্চয়ই আপনার মেধাবী ছাত্র না হলে পরে একদম চূড়ান্ত মেধাবী, আপনাকে ধরে নিতে হবে যে এই যে ছেলেটা এবং এই ছেলেটা আমি দেখলাম যে কোনো ধনী ঘরের সন্তান নয়। তার বাবা মার একটা আশা ছিল যে আমার এই সন্তানটি লেখাপড়া করে আমাদের ভবিষ্যৎ, তার ভবিষ্যৎ। নীলক্ষেতের একজন ছোট বই দোকান চালান। আমি যাই হোক আর কি, তো এই যে একটি অবস্থা, আমাদের সমাজটাকে একটা নিষ্ঠুর সমাজ, অমানবিক সমাজ হয়ে যাচ্ছে। আপনার এত ঘটনার পরেও আপনি কেন এটা হচ্ছে না? আপনি দেখবেন যদি বাসটাকে রাস্তায় দেখেন, আপনার বরং আজকে আলোচনা হচ্ছিল ট্রাফিক জ্যাম নিয়ে। আমরা তিনজন এই জায়গাতে আছি, আমরা কিন্তু সময় মতো এসে পৌঁছাতে পারি নাই। এটা এত গাড়ি শহরের একেবারে নিত্যদিনের। হ্যাঁ, এর মধ্যে আপনার যে সমস্ত ড্রাইভাররা গাড়ি চালান তাদের অনেকের লাইসেন্স নাই। লাইসেন্স থাকলেও আপনার ডুপ্লিকেট লাইসেন্স, যেটা তার না, এবং যেটাকে ড্রাইভাররাই বলেন এবং পুলিশও বলেন সে হলো 2 নম্বর লাইসেন্স, কোট অ্যান্ড কোট। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো দেখার লোক কিন্তু আছে। আপনার বিআরটিএ দেখেন লাইসেন্স পেতে কত সময় লাগে। এখানে টাকা দিলে আর ট্রেনিং লাগে না। এখানে আপনি ড্রাইভিং জানেন কি জানেন না, রাস্তায় যখন আপনি বাসে যাবেন দেখবেন বাস স্টপেজ, আমি এমনি উদাহরণ হিসেবে যদি বলি যে সায়েন্স ল্যাবরেটরির মোড় একটা আপনার স্টপেজ আর একটা শাহবাগ, কিন্তু তারা কি এটা মেনটেন করে? তারা প্রত্যেকটা জায়গা থেকে আপনার প্যাসেঞ্জার তুলে নেয়। আপনার মনে করেন কাঁটাবনে সে তোলে, এই শাহবাগ আসতে মাঝখান থেকে তোলে, এই যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি আছে এখান থেকে আপনার বিভিন্ন জায়গা থেকে, এবং পুলিশ কিন্তু দেখছে, ট্রাফিক পুলিশ কিন্তু এগুলো সব ইগনোর করছে। এবং পুলিশের সাথে একটা কথা আছে যে পুলিশের সাথে গাড়ির মালিক এবং ড্রাইভার তাদের একটা শাটল একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আজকে রাস্তায় যে নৈরাজ্য, আপনি একটা স্টাডি দেখলাম কত 45 জন আছে 1 নভেম্বরেই মারা গেছে, আজকের পত্রিকার রিপোর্ট। এই যে আপনার এটা কি আপনার এই যে 45 জন মানুষ মারা গেল, এটা কি চারটিখানি কথা? ছাত্র মারা গেছে বেশি, কিন্তু শিক্ষার্থী মারা গেল। ইউ আর রাইট। তো এই যে জিনিসগুলো আছে আপনার, এগুলা দেখার কেউ নাই। খালি আমরা এই যে বক্তৃতা করে বেড়ালাম রাজনীতিবিদরা, আর এই যে স্কুলের ছেলে মেয়েরা উই ওয়ান্ট জাস্টিস, একটা ঘটনা ঘটলে ছেলে মেয়েরা রাস্তায়, আমাদের লজ্জা হয় না যে যখন ছেলে মেয়েরা এই ড্রাইভারের 2 নম্বর লাইসেন্স পায়, ট্রাফিক পুলিশ কেন পায় না? এই কথাটি সবসময় আপনি এর চেয়ে লজ্জাস্কর কিছু আছে কিনা? একজন সচেতন মানুষ হিসেবে আমি বলতে চাই যে আগামী দিনে আমরা দেখতে চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো যে বাংলাদেশের মধ্যে সব কিছুতেই প্রধানমন্ত্রীকে ইনভলভ করা হয়। আমি কি আহ্বান জানাবো? কেন সেতু মন্ত্রীর কাছে আমি যাব? যোগাযোগ মন্ত্রী যিনি এটার রাস্তার কর্তা, তার কাছে যে, কারণ টাকা দিয়ে তো কোনো কাজ হয় না। আমি যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যিনি আমাদের এই প্রশাসনের প্রধান ব্যক্তি, এবং তার প্রতি আমাদের প্রত্যাশাও আছে। কাজেই তার প্রতি আহ্বান হচ্ছে এই রাস্তায় যে নৈরাজ্য, এই নৈরাজ্যটি বন্ধ করা হোক এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। জি জনাব আবু জাফর সুরুজ, যে কথা আমরা আলোচনা করছিলাম, আব্দুল জলিল ভূঁইয়া বলেছেন খুব কারেক্টলি। কিন্তু আরেকটি বিষয় যদি আপনার আমি একটু দৃষ্টি আকর্ষণ, বলা হচ্ছে যে এই শ্রমিক ইউনিয়ন এবং এই ইউনিয়ন কেন্দ্রিক এক ধরনের জিম্মি অবস্থা আছে সড়কের নৈরাজ্যের পিছনে, এটি একটি অন্যতম কারণও বলা হচ্ছে। না, আমি আসলে জলিল ভাই যেসব কথাবার্তা বলছে তার মধ্যে পুরোপুরি একমত। এর মধ্যে এক বিন্দু আমার কাছে কোনো ভিন্ন মত নেই। কিন্তু আপনি সরাসরি যে কথাটা বললেন শ্রমিক ইউনিয়ন,
আপনাকে খেয়াল করতে হবে, আমি শ্রমিকের পক্ষে একটা কথা বলবার চেষ্টা করছি। রাস্তায় যে রাস্তায় শ্রমিকের কথা বলেছেন, আপনি দেখেন, আপনি শুধুমাত্র আপনার এই অফিস রুমের এই যে স্টেশনটার পাশে রাস্তায় দাঁড়াবেন আপনি 10 মিনিট, অনেকগুলো বাস দেখবেন যে পিছনে তার কোনো ব্যাকলাইট নেই, মানে একদম টিন দিয়ে আটকে দেওয়া হয়েছে। ডানে যাবে না বামে যাবে এর কোনো কিন্তু নির্দেশনা নাই, এই যে গাড়িটা সামনে কেমন করে যাবে। যেমন এটা রয়েছে, তা এইটা কিন্তু মালিকের দায়িত্ব, শ্রমিকের দায়িত্ব। এই শ্রমিকটা আপনাকে সকালবেলা সকাল 6টার সময় যদি ঢাকা শহরে এই সিটি সার্ভিসে একজন শ্রমিক যদি বাসে তার দায়িত্ব পালন করতে ওঠে, রাত্র 12টায় গিয়ে তাকে কিন্তু সেই দায়িত্ব কোনো ক্ষেত্রে 1টার সময় সেই দায়িত্বটা শেষ করতে হয়। তাহলে একটা মানুষ তার কর্ম সময়টা কতক্ষণ থাকতে পারে? কিন্তু এই যে 8 ঘন্টা শ্রম বা 6 ঘন্টা শ্রম দেওয়া, এর ব্যবস্থা কিন্তু মালিকপক্ষ করছে না বা রাষ্ট্রপক্ষ তার তদারকি করছে না। এই দাবিটা কিন্তু দীর্ঘদিনেরই রয়েছে। তো এই দাবিটা আপনি যদি একটা রাস্তার মধ্যে আপনার ঠেলাগাড়ি চলছে, ভটভটি চলতেছে, বাস চলছে, সিএনজি চলছে, মাইক্রোবাস চলছে, আবার ভ্যানও চলতেছে, আবার রিক্সাও চলতেছে, সেই সময় একজন একটা হাত উঠাই দিয়ে একজনে বললো যে কে পিছনের গাড়িটা কত গতিতে কত স্পিডে আসছে এটা কিন্তু জানছে না। এটাই তো সায়েন্টিফিক না যে একই রোডে যান্ত্রিক এবং অযান্ত্রিক মানে গাড়ি চলছে। আবার শ্রমিক ইউনিয়নের কথা বলছেন, বিষয়টা হচ্ছে মালিক পক্ষ। যেমন কতদিন আগে যে কারা ধর্মঘটটা ডাকলো, কিন্তু আলোচনা কার সাথে হয়েছে? শুধু মালিকের সাথে। শ্রমিক ইউনিয়নের পক্ষে কি কাউকে ডাকা হয়েছে? বা মূল স্টেক হোল্ডার যে জনগণের কোনো প্রতিনিধি ছিল? আসলে কিন্তু ওখানে কিছুই ওইভাবে ছিল না। আবার মালিকটা ঠিক করে দেয় তারা যে আমাকে দিন শেষে তোমার এত টাকা দিতে হবে, যেন তেন ভাবে রাস্তায় গাড়ি থামিয়ে একজন লোক হাত উঠাইছে আপনাকে উঠাতো, কারণ তাকে তো দিন শেষে একটা বড় টাকা মালিককে পৌঁছে দিতে হবে। মানে এই যে সিস্টেমটা, পরিবহনের যে সিস্টেমটা, ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্ট তদারকি করবার জন্য আপনার অন্য কেউ কিছু নাই। আপনি যদি সেতুমন্ত্রীর কথা না মানে সে বলছিলেন, আপনি দেখেন আমাদের হাইওয়েগুলোতে দেখেন, আপনার একটা হাইওয়েতে অনেক স্পিডে একটা বড় গাড়ি চলে, এর মধ্যে দেখবেন একটা নসিমন, করিমন, ভটভটি সে চলছে, সবই চলছে। তার পাশে আবার কিন্তু বাজার তৈরি হচ্ছে, মানে নিষিদ্ধ করা হলো এই ভটভটি। এই ভটভটিগুলো মানে তৈরি হয় কিভাবে, আর রাস্তায় বা নামে। আবার ইজিবেকের কথা বলছেন, আবার খেয়াল করবেন 30 ফিটের মহাসড়ক হাইওয়ের 30 ফিটের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা করবার কথা নয়, কিন্তু দেখবেন সে 30 ফিটের প্রয়োজন কি রাস্তার মধ্যেও কিন্তু হাইওয়ের স্থাপনা মানে যে স্থায়ী স্থাপনাগুলো রয়েছে, এই তদারকি না করে শুধুমাত্র একজন শ্রমিক মানুষ তারা তুমি কাজটা করতেই চায়। ইউনিয়নের কথা বলেন, একবার ভাতের জন্য কিন্তু তার সন্তানের চিকিৎসার জন্য, পড়ালেখার জন্য কাজটা করে। ওখানে সবচেয়ে মাতবরিটা করে হচ্ছে পুঁজি যার আছে, ওই যে গাড়ির যে মালিক তারা, আগে তাদের ব্যাপারে নজর দেওয়া উচিত। জি জনাব মাসুদ কামাল। জি, আন্দোলন, এই শিক্ষার্থীদের আন্দোলন, সড়কের নৈরাজ্য এবং বলা হচ্ছে যে এক ধরনের রাজনীতি আছে এই সড়কের নৈরাজ্যের পিছনে, এবং সেই রাজনীতির কাছে মূলত অনেক সময় এই যারা আইন প্রয়োগকারী সংস্থা তারাও মানে অসহায় বোধ করেন। না, আপনি বলতেছেন যে সড়কের নৈরাজ্যের পেছনে অপরাজনীতি আছে। আমাদের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেছে যে আন্দোলনের পিছনে রাজনীতি আছে, উস্কানি আছে বলছেন। উস্কানি আছে। উস্কানি কি? রাজনৈতিক উস্কানি আছে, রাজনৈতিক দল আছে। এখন প্রশ্নটা হলো কি যে আসলে আন্দোলনটা কিসের? আন্দোলনটা কি লজিক্যাল নাকি লজিক্যাল না? দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি সড়ক মন্ত্রী, ঠিক না? তো আপনি সড়ক পরিবহন মন্ত্রী, সেতু মন্ত্রী, সব আপনি এই লাইনটা তো আপনার। তো আপনার তো খোঁজা উচিত যে দাবিটা লজিক্যাল কিনা। যদি লজিক্যাল হয় কিভাবে মানবেন সেটা আলোচনা করেন, আর যদি লজিক্যাল না হয় তাহলে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। আপনি এখানে রাজনীতি খুঁজতেছেন, কারণটা কি? কারণটা কি? আপনার মতো সেন্সিবল লোকের যেটা কাজ দেবে ভাই, ছাত্ররা যে কাজটা সড়কে ঢুকে যে কথা সবাই স্বীকার করে, আবার অন্য মন্ত্রীরা বলে ছাত্রদের আন্দোলনের সঙ্গে আমাদের নীতিগত মানে সম্মতি আছে। তো সম্মতি আছে, তো রাজনীতি খুঁজেন কেন ভাই? এখানে একটা ভালো কাজে যদি রাজনৈতিক দলও আসে, সমস্যাটা কি? আপনার কাজটা করে ফেলান, তাহলে তো কোনো ঝামেলা থাকে না। কাজটা আপনি কেন করেন না? কাজটা করেন না এই কারণে আপনি কি করার যোগ্যতা নাই, নাকি করতে চান না? দুটোই হতে পারে কিন্তু। আচ্ছা, আপনি ঢাকা শহর, আপনি তো পৃথিবীর অনেক দেশে গেছেন ভাই, পৃথিবীর এমন একটা রাজধানী শহর দেখান তো যেখানে পুলিশ হাত দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে, দেখান না। কিন্তু এখানে আমরা কিন্তু পুলিশের যারা ট্রাফিক ডিভিশনে আছেন এদের সাথে কথা বলেছি, ওনরা একথা বলেন যে আমাদের রাস্তার যেই
অবস্থা, সেখানে যদি অটো সিগন্যালে আমরা এই রাস্তা পরিচালিত হয় তাহলে আসলে এটা একেবারে আরো খারাপ অবস্থা হবে। জি জি, ওনারা এটা বলবেন, ওনারা এটাই বলবেন এই কারণে যে ওনারা বিশ্বের সবচেয়ে বেস্ট ট্রাফিক সিগন্যাল সংক্রান্ত বিষয়ে জ্ঞান আছে। এতখানি পৃথিবীর আর কারো নাই, একমাত্র উনিই বুঝতে পারছেন যেটা এভাবে চলতে হবে। আমি শেষ করি, কথাটা বলতে দেন আপনি। ওনারা যে কথাটা বলছেন তার ভিত্তিটা কি? ভিত্তিটা কি? ওনাদের ইউনিফর্ম, আর কোনো ভিত্তি নাই। উনি ইউনিফর্ম পরে বলতেছেন, অথবা আপনাকে শুনতে হচ্ছে। লজিকটা কি, সায়েন্সটা কি বলেন না রে ভাই। ওনার যে কথা, এটা শুনলে পরে পৃথিবীর তাবৎ ট্রাফিক সায়েন্সই ভিমরি খাবে। বলে কি লোক এত জ্ঞানী? আমাদের কিছু শুনেন, আমি বলি এগুলি সিম্পল কথা ভাই। ওনারা যদি অটো সিগন্যালে আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় তাহলে ওনাদের আয় ইনকাম কমে যাবে। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। এবং আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ঢাকা শহরের ট্রাফিক সমস্যার মূল কারণ পুলিশ না, মূল কারণ পুলিশ না। কিছু লিমিটেশন তো আমাদের সড়কে আছে। আমাদের যে পরিমাণ সড়ক, ভাইরে, যানবাহন অনেক বেশি, এরকম ক্রাইসিস পৃথিবীর অনেক দেশেই আছে। আমাদের দেশটা কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র উদাহরণ নয়, অনেক দেশে আছে। আপনি তো করতেই দিবেন না। আমি এক্সাম্পল দেবো, ঢাকা শহরে আমি এক্সাম্পল দিয়ে বলি। ঢাকা শহরে 2 থেকে 3টা জায়গায় ট্রাফিক সিগন্যালে চলে, ওখানে ট্রাফিক হাত তুলতে হয় না। গুলশানে যান আপনি, গুলশানে 1 নম্বর যে মোড়টা আছে ট্রাফিক সিগন্যালে চলে, 2 নম্বরের মোড়টা ট্রাফিক সিগন্যালে চলে। ওখানে গাড়ির লাইন, অযান্ত্রিক যানবাহন, কিন্তু আবার ওই অযান্ত্রিক গাড়ি আপনি বিহেভিয়ারে ঢুকতে দিন না। ঢুকতে না দেওয়ার দায়িত্ব কার? ছাত্রের না পুলিশের? পুলিশের গাড়ি, শুনেন, এই ছাত্ররা বের করে নাই যে পুলিশের গাড়ি রেজিস্ট্রেশন নাই, বের করছে কিনা? রেজিস্ট্রেশন বিহীন গাড়ি পুলিশ চালায়। আর আমাদের সাধারণ পাবলিক যখন তার বিমা ডেটটা, ইন্স্যুরেন্সের ডেটটা 10 দিন পার হয়ে গেছে, ইন্স্যুরেন্স করে না কেন? এই জন্য তাকে মামলা খাইতে হয় কিনা? হয়তো ভাই। তাহলে বিষয়টা হলো কি, আইন যাকে প্রয়োগ করতে দিয়েছেন উনি আইন মানেন না। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সড়কের ব্যবস্থাপনা করার যে মন্ত্রী, সে মন্ত্রী দাবি উঠলে পরে দাবির পেছনে কারা আছে এটা সে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খুঁজতে বসে। তার এটা কাজ না। যার যেটা কাজ তাকে সেই কাজটা করতে দেন। আমাদের মন্ত্রীরা করে কি, সব কাজে প্রধানমন্ত্রীকে নিয়ে আসে, সব কাজ প্রধানমন্ত্রী না। তাহলে এত মন্ত্রী বানানোর দরকারটা কি আসলো? প্রধানমন্ত্রী একাই দেশ চালাইতো, সমস্যাটা উনি তো সবই দেখেন। ওনার দেখার যোগ্যতা নিয়ে, ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন করছি না। আমার প্রশ্ন, ভাই ওবায়দুল কাদের, আপনার কামটা কি? যখন প্রধানমন্ত্রী বিদেশ থাকে তখন উনি বলেন প্রধানমন্ত্রী ওখান থেকে খেয়াল করছেন, আর ওখান থেকে যে খেয়াল করছেন এটা আপনাকে বলতে হবে না, ওটা আমরা জানি। আপনার কামটা কি? আপনার কি কামে বসাইছে? তো এইগুলি হলো কি, শুনেন, এইগুলি হলো কি দায় সারা কথা। দাবি দেওয়ার তো কিছু দাবি দেওয়া, 9 দফা দাবির মধ্যে অন্তত একটি দাবি তো পূরণ হয়েছে, হাফ যে পাশের বিষয়। শুনেন, এটা যদি বলেন না, এটা হলো আরেক ফাজলামো করে আমি বলি আপনাকে। এই দাবি পূরণ হয়েছে, কে পূরণ করেছে? কোন প্রজ্ঞাপন হয়েছে? কোন আইন হয়েছে? কোন বিধান হয়েছে? আবার এনায়েতুল্লাহ সাহেব যে ঘোষণা দেয় মেনে নিলাম, এনায়েতুল্লাহ কাছে কেউ দাবি করছে গভর্নমেন্টের কাছে। এনায়েতুল্লাহ সাহেব মানার কে? আজকে মানছে, কালকে বলে মানলাম না, শেষ। মালিক সমিতি তো একটা পার্ট। মালিক সমিতি আলাপ করবে গভর্নমেন্টের সঙ্গে, বেসরকারি। আরে ভাই, মালিক সমিতি আলাপ করবে গভর্নমেন্টের সঙ্গে, ঘোষণা দেবে গভর্নমেন্ট ঘোষণা না দিলে কি হয়? উনি ঘোষণা আজকে দিলেন, কালকে বললেন যে আমি ঘোষণা দিলাম, ওটা আমি প্রত্যাহার করলাম। আপনি কি করবেন? উনার কাছে তো কেউ দাবি করেন, ওনার কাছে তো কেউ প্রার্থনা করে নাই। বাট সমস্যাটা হলো এখানে, এনায়েতুল্লাহ নিজেও মনে করে সেই গভর্নমেন্টের পার্ট, এবং এটা মনে করানোর মতো আশকারা এই গভর্নমেন্ট তাকে দিয়েছে। আমার মনে হয় একদম শেষের দিকে আছি, একটু ছোট্ট করে জলিল ভাই আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে শিক্ষার্থীদের অধিকাংশ দাবি বা যৌক্তিক মনে করছি, কিন্তু সমাধানটা কোথায় এখন? সমাধানটা হচ্ছে যে সরকারের যারা দায়িত্বে আছেন, যে মাসুদ কামাল ভাই খুব সুন্দরভাবে বলেছেন, রাজনীতিটা না খোঁজা। আসলে দাবিটা তাদের যৌক্তিক কিনা এদিকে যাওয়া। এবং আজকে ছাত্ররা আপনার কথা শুনে, ভালো কথা শুনে ছাত্ররা আন্দোলনটা বন্ধ করে দিল। এর আগের বারও কিন্তু হয়েছে তাই। তো এই কোমলমতি ছেলে মেয়েদের দাবিটাকে আমরা না মেনে নাও মানতে পারি, আবার মানতেও পারি। তাদের সাথে আমরা পরিষ্কার করে বলি তোমাদের এই দাবিগুলো হয় মানলাম না, হয় মানলাম না। কিন্তু তাদের আন্দোলন যখন চরমে, তখন আমরা বললাম যে মানলাম, সব মানে। তারপরে আসলে মানে না। দুর্ভোগটা জনগণের। এই যে জনগণের দুর্ভোগটা, আপনার এখানে জনগণকে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য পিপল, যারা আমরা কথায় কথা বলি
ক্ষমতা উৎস জনগণ। এই জনগণই হচ্ছে ভিকটিম প্রত্যেকটা জায়গাতে। আপনি রাজনীতি খুঁজবেন ছেলে মেয়েদের দাবিগুলি যৌক্তিক কিনা। জি, দ্যাটস অল। জি, আবু জাফর সূর্য একদম শেষ সময়। আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একটা কথা শেয়ার করছি, খুব যৌক্তিক। যে দাবিটা কিন্তু যে 9 দফা বা 11 দফা দাবিটা কিন্তু কমলমতির শিক্ষার্থীরা যারা, এরা কিন্তু রাষ্ট্রের কাছে করেছে। এটা কিন্তু এনায়েতুল্লাহ সাহেবের কাছে করে নাই, এবং রাষ্ট্রের কাছে রাষ্ট্র তাদের বিহিতটা দিবে। এবং যদি ইনায়েতুল্লাহ খান রাষ্ট্রের যদি অংশই হয়ে যায়, তাহলে এর যদি এই ভাববারা যদি নাই নেয়, তাহলে এর বিহিতটা কি, এর কাঠামোটা কি? বা কাউকে কি জরিমানা করা যাবে বা বাধ্য করা যাবে? বাধ্য করতে হলে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা জরুরি। এর ভাষা কথা দিয়ে হলে আওতা দেওয়ার মাত্র। জি, 10 সেকেন্ডে মাসুদ কামাল। 10 সেকেন্ডে সরকারকে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা? 5 সেকেন্ডে শেষ। কি মানে কি ব্যবস্থা বলছিলেন? এই যে দাবিগুলো তারা করেছে, এই দাবি মানবেন কি মানবেন না, মানলে কিভাবে মানবেন, সমস্ত কিছু সরকারকে ব্যবস্থা নিতে হবে। কোনো সংগঠন নয়, অন্য কেউ নয়। এখানে কোনো রাজনীতির দরকার নেই। সরকার বলবে মানবো না, মানবে না বলে এই কারণে মানবো না। যদি বলে মানবো, তাহলে বলে না এইভাবে মানবো। আপনি কি অপেক্ষা করবেন যে কবে আরো 2টা মরে? আপনি কি অপেক্ষা করবেন কবে এই সমস্ত বাচ্চাদের বিরুদ্ধে মামলা হয়? হয়েছে না কতবার? বাচ্চা লোক ছেলেকে ট্রাকের মধ্যে উঠে নিয়ে গেছে, জেলখানা নিয়ে গেছে। তো ওটা তো আমি চাই না। আপনি এখন সিদ্ধান্ত দেন, আমি মানবো, আমি মানবো না। যদি মানেন, সে অনুযায়ী কাজ করেন। একটা আইন করছেন আগের বার, আইনটা বাস্তবায়ন করতে পারেন না, লজ্জা করেন না আপনার? আইন তো আপনি করছেন, বাস্তবায়ন করতে পারেন না কেন? জিনিসটা আমার মনে হয় আলোচনা আসছে, হয়তো আরো কিছুক্ষণ আলোচনা করতে পারলে ভালো হতো। জনাব, আজকে হাতে একদমই সময় নাই। জনাব এম এ জলিল ভুঁইয়া, জনাব আবু জাফর সূর্য এবং মাসুদ কামাল, আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।